বোর্ডে কখনো কাটা ক্লিপের ব্যবহার করেছেন? অবশ্যই করুন, ইলেকট্রিক বিলের খরচ কম হবে। সুইচ বোর্ডে কখনো আপনারা ক্লিপের ব্যবহার করেছেন? ছুরি বটি ছাড়াই আপনারা কখনো মাছ কেটে দেখেছেন একটি কৌটোর সাহায্যে? চলুন আজকে টিপস আমরা দেখে নিই। আমরা অনেক সময় বাচ্চাদের টিফিনে দেখা যায় ফল দিয়ে থাকে স্কুলের টিফিনে বা অফিসে। এইভাবে যে আপেল আমরা কেটে দিই, সমস্যাটা কি হয় জানেন? আপেল কেটে দিলে না কিছু সময় পর মানে মিনিমাম 4-5 ঘন্টা পর কালো হয়ে যায়। কালো হয়ে গেলে বাচ্চারাও খেতে চায় না, আর দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। তাই কিভাবে আপেল দিলে আপেল কালো হবে না, অনেকটা সময় পর মানে 4-5 ঘন্টা পর আপেল একেবারে ফ্রেশ টাটকা থাকবে, এর জন্য আমাদের ছোট্ট একটু টিপস অ্যাপ্লাই করতে হবে। কিভাবে চলুন। সবার প্রথমে এখানে দেখুন আপেলটাকে আমি খুব ভালো করে এইভাবে কেটে টুকরো করে নিলাম। এখানে একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে জলে সামান্য পরিমাণ আমি নুন আর চিনি দিয়ে দিয়েছি। এবার আমি কি করব, নুন চিনিটাকে ভালো করে আমি জলের সঙ্গে মিশিয়ে নেব। তারপর যে আপেলগুলোকে আমি কেটে রেখেছিলাম সেই আপেলের টুকরোগুলোকে কি করব, নুন চিনির জলে 2 থেকে 3 মিনিটের জন্য ডুবিয়ে রাখবো। এতে কি হবে, 2-3 মিনিট পর তুলে নিয়ে আমরা যদি 5-6 ঘন্টার জন্য নিয়ে যাই কোথাও বা বাচ্চাদের স্কুলে টিফিনে দিই, তাহলে কিন্তু আপেল আমাদের আর কখনোই কালো হবে না। 5-6 ঘন্টা পরেও খেলে আপেল কিন্তু এরকম ফ্রেশ টাটকা থাকবে। তাই এই ছোট্ট টিপসটি আপনারাও কিন্তু ট্রাই করে দেখবেন। আশা করছি টিপসটি আপনাদেরও ভালো লাগবে। রুটির আটা মাখা বেঁচে গেলে আমরা কি করি, ফ্রিজের মধ্যে আটা মাখাটাকে রেখে দিই। কিন্তু এই যে আটা মাখাটা আমরা রেখে দিই না, দেখা যায় 3-4 দিন থাকলে ওপরটা শক্ত হয়ে যায়, পাপড়ি মতো জমে যায়, সেটা দিয়ে রুটি করলে রুটিটা খেতে ভালো লাগে না। তাই আপনারা ছোট্ট একটি কাজ করবেন, আমাদের প্রত্যেকের বাড়িতে এই ধরনের হটপট বা ক্যাসারল থাকেই। আপনারা হটপটের মধ্যে সামান্য উষ্ণ গরম জল দিয়ে আটার বাটিটাকে এইভাবে হটপটের মধ্যে বসিয়ে দিন। তারপর কি করব, ঢাকনাটা আমি এখানে বন্ধ করে 10 মিনিট রেখে দেব। 10 মিনিট পর যখন খোলা হবে দেখবেন আপনাদের যে আটাটা শক্ত হয়ে গেছিলো, ওপরে পাপড়ি মতো জমে গেছিলো, সেই আটাটা একেবারে টাটকা ফ্রেশ আটার মতো হয়ে যাবে। আপনাদের যদি রুটি করেন, রুটিটাও কিন্তু খেতে ভালো লাগবে, মনেই হবে না যে আটাটা আপনারা ফ্রিজে মেখে রেখে দিয়েছিলেন। তাই এই টিপসটি ফলো করবেন। যদি আটা শক্ত হয়ে যায় ভুল করেও না ফেলে দেবেন না, আপনাদের আটা টাটকা হয়ে যাবে। প্রদীপ আমরা কম বেশি প্রত্যেকেই জ্বালাই। আমরা কি করি, প্রদীপ জ্বালানোর সময় সলতেটাকে সামনের দিকে রেখে দিই। আর প্রদীপের সলতেটা যদি সামনের দিকে থাকে না, দেখবেন সেই জায়গাটা না কালো হয়ে যায়, একটা দাগ হয়ে যায়, আমাদের আবার পরিষ্কার করতে লাগে। তাই একটি কাজ করবেন, সেফটি পিন আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, একটি সেফটি পিন নিয়ে নিন। সেফটি পিনটার মুখটা খুলে আপনারা কি করবেন, সোজা করে নেবেন এইভাবে। তারপর প্রদীপের যে সলতেটা আছে, সেফটি পিনের ঠিক মাঝখানটায় যে জায়গাটায় ছিদ্র থাকে, সের মধ্যে আপনারা প্রদীপের সলতেটাকে ঢুকিয়ে সলতেটাকে এইভাবে মাঝখানে রাখুন। মাঝখানে রেখে তারপর যদি আপনারা প্রদীপটা জ্বালান, তাহলে দেখবেন আর প্রদীপের কোনো পাশেই আপনাদের কালো হবে না, এমনকি আপনাদের প্রদীপ 12 মাস এরকম পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। আর প্রদীপ ঘষে ঘষে আপনাদের পরিষ্কার করার যে ঝামেলা, সেটা কিন্তু একদম থাকবে না। দেখুন কত সুন্দরভাবে জ্বলছে আপনাদের প্রদীপটা, খুব সুন্দরভাবে কিন্তু জ্বলতেও থাকবে। ভালো লাগলে এই আইডিয়াটি অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন। পরবর্তী টিপসটি চলুন দেখে নিই। কলা আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় দেখা যায় আমরা অনেকটা পরিমাণ কলা নিয়ে আসি, আর কলাগুলো বেশি দিন ভালো থাকে না। তাই কিভাবে রাখলে আপনারা কলাগুলো অনেক দিন পর্যন্ত ভালো টাটকা রাখতে পারবেন, সহজে আপনাদের কলা নষ্ট হবে না, এর জন্য কি করবেন, একটি পাত্রের মধ্যে নিয়ে নেবেন জল। এখানে দেখুন আমরা যখন কলাগুলো খাই, দেখবেন সেই কলার মধ্যে নানা রকম কার্বাইড দেওয়া থাকে, কেমিক্যাল দেওয়া থাকে। তাই অবশ্যই যে কাজটি করবেন, যখনই আপনারা কলা খাবেন তার আগে বা বাচ্চাদেরকে দেবেন, এই কেমিক্যাল বা কার্বাইড দিয়ে পাকানো কলাগুলোকে নুন জলের মধ্যে আপনারা ডুবিয়ে রাখুন। তারপর 2-3 মিনিট পর কলাগুলোকে তুলে জলটাও ঝরিয়ে নিন, কলাও নষ্টও হবে না, কলার মধ্যে ক্ষতিকারক কার্বাইডও চলে যাবে। অনেক সময় দেখা যায় আমরা যখন লেগিংস পরি না, আমাদের পাটা যখন ভেজা থাকে, সহজে লেগিংস প্যান্ট পরতে মানে অসুবিধা হয়, সহজে ঢুকতে চায় না, কিংবা জিন্সের প্যান্ট
প্যান্টের ক্ষেত্রেও তাই। পা ভেজা থাকলে বা সরু জিন্সের প্যান্ট হলে সহজে পা ঢুকতে চায় না, অনেকটা সময় লেগে যায় তাড়াহুড়োর সময়। তাই এই ধরনের পলিথিন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। আপনারা পায়ের মধ্যে একটি পলিথিন এইভাবে বেঁধে নিন। তারপর আপনারা যে প্যান্টটা পরবেন দেখবেন সেকেন্ডও সময় লাগবে না। যতই আপনাদের পা ভেজা থাক না কেন, তাও আপনারা খুব সহজেই জিন্সের প্যান্ট, টাইট লেগিংসের প্যান্ট সহজেই পরে নিতে পারবেন। যেহেতু এখানে পায়ে পলিথিন পরে নিয়েছেন, তাই খুব সহজেই স্লিপ কাটবে। আর স্লিপ কাটার কারণে যতই একদম চাপা টাইট জিন্সের প্যান্ট হোক, লেগিংস হোক, সহজেই পায়ে ঢুকে যাবে। পেঁয়াজ আমরা কম বেশি তো প্রত্যেকেই খেয়ে থাকি। পেঁয়াজের মধ্যে কখনো আপনারা সেফটি পিনের ব্যবহার করেছেন? কেন আমরা পেঁয়াজের মধ্যে সেফটি পিনের ব্যবহার করব, চলুন তাহলে দেখে নিই। এখানে দেখুন আমি একটি পেঁয়াজ নিয়েছি, খোসা ছাড়িয়ে পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমরা কি করব, এই যে পেঁয়াজটা নিয়েছি এইভাবে দেখুন অর্ধেক করে কেটে বড় একটি সেফটি পিন নিয়েছি। এইভাবে আমি একটি পেঁয়াজ সেফটি পিনের মধ্যে এইভাবে ঢুকিয়ে সেফটি পিনটাকে আটকে নিলাম। এবার এই পেঁয়াজটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারি চলুন দেখে নিই, যাতে আমাদের রান্নাঘরের অনেক বড় সমস্যায় সমাধান হয়ে যাবে। এটা আপনারা যে কোনো হ্যাং করার জায়গায় এভাবে হ্যাং করে নিন। আপনাদের বাড়ি থেকে রান্নাঘরে যে টিকটিকি আরশোলার উৎপাত দেখবেন অনেকটাই কমে যাবে। পেঁয়াজের গন্ধটা ভীষণ স্ট্রং হয়, আরশোলা টিকটিকির গন্ধ একেবারেই সহ্য করতে পারে না, যার কারণে খুব দ্রুত তাড়াতাড়ি আরশোলা টিকটিকি বাড়ি থেকে পালিয়ে যায়। তাই ছোট্ট এই টিপসটি অবশ্যই ফলো করে দেখবেন। পেঁয়াজ আপনারা কখনো ছুরি, বটি, কাঁচি ছাড়া কেটে দেখেছেন? অনেক সময় বাড়িতে হয়তো বড়রা কেউ থাকে না, ছোট বাচ্চারা থাকে। আর বাচ্চারা কোনো কিছু হয়তো রান্না করে খেতে চায়, টিফিন বানাতে চায়, পেঁয়াজের প্রয়োজন। ছুরি বটি দিয়ে পেঁয়াজ কাটতে গেলে হাত কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই এই ধরনের যে কোনো বাটি আমাদের বাড়িতে থাকে, যে বাটির কাদাটা মানে ওপরের দিকটা ধার মতো থাকে, বা গ্লাসের মাথাটা ধার থাকে, ছুরি বটির প্রয়োজন পড়বে না। এই বাটি বা গ্লাসের যে নর্মাল ধার, সেটার সাহায্যেই কিন্তু খুব সহজেই পেঁয়াজ কেটে নেওয়া যায়। আর বাচ্চাদেরকে আপনারা এই টিপসটি অবশ্যই শিখিয়ে দেবেন, তাহলে বাচ্চারা বাড়িতে গার্জেন না থাকলেও যে কোনো টিফিন বানিয়ে খেতে পারবে, এমনকি তাদের হাত আর মানে কখনোই কাটার সম্ভাবনা কিন্তু থাকবে না। ভালো লাগলে টিপসটি টিপস আমরা দেখে নিই। পেঁয়াজ আমরা যখন কাটি বা রসুনের খোসা ছাড়াই, অনেক সময় আমাদের হাত থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হতে থাকে। আর দেখুন আমরা যদি সব সময় সাবান দিয়ে হাত ধুতে থাকি, হাতও কিন্তু আমাদের রুক্ষ শুষ্ক হয়ে যাবে। তাই বারবার সাবান দিয়ে আপনাদের হাত ধোয়ার কোনো প্রয়োজন পড়বে না। আপনারা কি করবেন, রসুন পেঁয়াজ ছোলার পর বা কাটার পর সামান্য পরিমাণ হাতে একটু আপনারা তেল নিয়ে নিন। হাতে তেল নিয়ে এইভাবে যদি আপনারা হাতটা একটু ডলে নিয়ে তেলটা, সর্ষের তেল, তারপর জল দিয়ে ধুয়ে নেন, হাতের থেকে গন্ধও চলে যাবে, হাতও আপনাদের নরম কোমল থাকবে। ভালো লাগলে টিপস ট্রাই করে অবশ্যই কিন্তু আপনারাও দেখবেন। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে এই ধরনের ওষুধের খালি প্যাকেটগুলো থাকে, আমরাকে ফেলে দিই। এই ধরনের ওষুধের খালি প্যাকেট টাকাও বাঁচাবে, আমাদের খাটনিও কমাবে। আমি এখানে কাঁচি নিয়ে নিয়েছি, কাঁচির সাহায্যে কি করব, 30 থেকে 40 বার ওষুধের প্যাকেটগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি। এইভাবে টুকরো করলে দেখবেন যে কাঁচির আপনাদের ধার চলে গেছে, সেই ধারটাও কিন্তু খুব সহজেই ফিরে আসবে। তারপর এই যে টুকরোগুলো আমরা করে নিচ্ছি, এই টুকরোগুলোকেও কিন্তু ফেলবো না। এই টুকরোগুলোকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করতে পারবো চলুন দেখে নিই। এখানে আমার কাঁচির ধারটা চলে এসছে, আর এই টুকরোগুলোকেও আমরা কাজে লাগাবো, যাতে আমাদের খাটনিও কমে, সময়ও বাঁচে। আমাদের বাড়িতে যখন আমরা রান্নাবাড়ি করি, অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে যে কড়াই থাকে, কড়াইটা এইভাবে পুড়ে যায়। আর পুড়ে গেলে অনেকটা সময় লাগে মাজা ঘষা করতে। তাই আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি কড়াইটাকে কিন্তু মাজা ঘষা করে নিতে পারবেন। যেটা একেবারে তেলের কারণে পুড়ে গেছিলো, এখানে কিছুটা পরিমাণ খাবার সোডা আমি দিয়ে দিয়েছি। তারপর একটু সাবান লাগিয়ে স্কচব্রাইটে আমি কি করব, কিছু সময়ের জন্য একটু ডলে নেব। অনেকটা সময় ধরে মাজা ঘষা করার প্রয়োজন আপনাদের পড়বে না। কিছু সময় একটুখানি যদি ডলে নেন, দেখবেন আপনাদের যে কড়াইটা একেবারে তেলের কারণে, তেলে ভাজার কারণে পুড়ে গেছিলো, সেই কড়াইটা আপনারা খুব দ্রুত তাড়াতাড়ি পরিষ্কার করতে পারছেন। নর্মালভাবে পরিষ্কার করলে এটা কিন্তু অনেকটা সময় লাগে, হাত ব্যথা হয়ে যায়। তাই এইভাবে ওষুধের খালি প্যাকেটগুলো দিয়ে একটুখানি যদি ঘষা যায় না, সেকেন্ডের মধ্যেই যতই পোড়া বাসন, পোড়া কড়াই হোক না কেন, খুব সুন্দর পরিষ্কার হয়ে যায়। এখানে আমি কিছু সময়ের জন্য একটু ঘষে নিয়েছি, দেখুন কতটা সুন্দর এখানে আমার পরিষ্কার হয়ে যাচ্ছে, একেবারে নতুনের মতো চকচকে হয়ে গেল। ভালো লাগলে এই টিপসটি অবশ্যই আপনারাও পোড়া বাসন এইভাবে পরিষ্কার করে দেখবেন, এতে আপনাদের কিন্তু খাটনিটা অনেকটাই কম হবে। অনেক সময় বাজার থেকে আমরা অনেকটা পরিমাণ শাক কিনে নিয়ে আসি, দেখা যায় সেই শাকগুলোকে পলিথিনের মধ্যে ভরে রেখে দিলে বেশি দিন ভালো থাকে না, খুব তাড়াতাড়ি আমাদের শাক নষ্ট হয়ে যায়। তাই পলিথিনের মধ্যে না রেখে আমাদের বাড়িতে যে কাপড় বা কোনো তাওয়ালে থাকে, তার মধ্যে আপনারা শাকটাকে রেখে
ফ্রিজে যদি ভরে রাখেন জল দেওয়ার প্রয়োজন নেই। আর যদি ফ্রিজ ছাড়াই রাখতে চান তাহলে একটু তাহলে এটাকে প্রত্যেক দিন ভিজিয়ে রাখবেন, দেখবেন 10-12 দিন থাকলেও শাক আপনাদের পচবে না, ভালো টাটকা ফ্রেশ থাকবে। রসুন আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু তরকারিতে খেয়ে থাকি। অনেক সময় যখন আমরা রসুনের খোসা ছাড়াই না, দেখা যায় নখ দিয়ে টানাটানি করতে লাগে, আর এইভাবে খোসা ছাড়ালে আমাদের হাতও ব্যথা হয়ে যায়, নখটাও দেখবেন অনেক সময় জ্বালা করতে থাকে। তাই নখও নোংরা হবে না আর নখটা জ্বালাও করবে না। আমাদের বাড়িতে যে বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা থাকে, এই ধরনের কোনো বোতলের ঢাকনা বা কোল্ড ড্রিঙ্কসের ঢাকনা আপনারা নিয়ে নিন। এটা দিয়ে হালকা করে এইভাবে একটু টান দিলেই দেখবেন খুব তাড়াতাড়ি আপনারা এই যে রসুনের খোসা, এই খোসাগুলোকে ছাড়িয়ে নিতে পারছেন। আর এইভাবে যদি আপনারা খোসা ছাড়ান, সময় কিন্তু আপনাদের কম লাগবে, আপনাদের নখও জ্বালা করবে না, সেই সঙ্গে কাজটিও আপনাদের খুব তাড়াতাড়ি হয়ে যাবে। এইভাবে দেখুন আমি হালকা করে একটু টান দিচ্ছি বোতলের ঢাকনা দিয়ে, কত তাড়াতাড়ি এখানে আমার রসুনের খোসাটা ছাড়ানো হয়ে যাচ্ছে। আইডিয়াটি যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আপনারাও একবার হলেও ট্রাই করে দেখবেন, আপনাদের কাজটাও সহজ হবে। আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের থালা বাসন খুব সুন্দর করে পরিষ্কার করে মেজে থাকি, কিন্তু অনেক সময় কি হয়, থালা বাসন খুব সুন্দর করে পরিষ্কার করে মাজার পরও না দেখা যায় থালা বাসনের মধ্যে নোংরা থেকেই যায়। বিশেষ করে এই ধরনের থালা বাসনগুলো স্টিলের, যে থালা বাসনের মধ্যে এরকম ডিজাইন করা থাকে, দেখবেন দীর্ঘদিন ব্যবহার করতে করতে এর মধ্যে না নোংরা জমে যায়, কালো একটি স্তর পড়ে যায়, যেটা হয়তো সহজে পরিষ্কার করা যায় না। এমনকি পরিষ্কার করতে গেলেও আমাদের অনেকটা সময় লাগে। একটি সেফটি পিন নিয়ে নেবেন, একটি সেফটি পিন দিয়ে যদি আপনারা এইভাবে একটুখানি ঘষে নেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি কিন্তু আপনারা এই যে নোংরাটা জমে যায় সেই নোংরাটাকে পরিষ্কার করে নিতে পারবেন। দেখুন এখানে কত তাড়াতাড়ি আমার নোংরাটা এখানে পরিষ্কার করা হয়ে যাচ্ছে, দেখতেই পাচ্ছেন কালো কেমন নোংরা পড়েছিল, সেই নোংরাটা কিন্তু খুব তাড়াতাড়ি পরিষ্কার হয়ে গেল। তাছাড়াও আমাদের বাড়িতে যে এই ধরনের ঢাকনাগুলো আছে, এই ঢাকনাগুলোও দেখবেন সহজে পরিষ্কার হতে চায় না, এই ঢাকনাগুলোও কিন্তু আপনারা সহজেই পরিষ্কার করে নিতে পারবেন। ভালো লাগলে টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে দেখবেন, এতে আপনাদের বাসন ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত হবে। শাক আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, দেখা যায় আমাদের একটি একটি করে শাক বাছতে গেলে অনেকটা সময় লেগে যায়। তাই একটি একটি করে শাক বাছতে হবে না, খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা শাকটাকে তাড়াতাড়ি বেছে নিতে পারবেন। আমাদের বাড়িতে যে এই ধরনের কাঁটা চামচ থাকে, এই ধরনের একটি কাঁটা চামচ নিয়ে নেবেন। আর এই ধরনের যদি কাঁটা চামচ আপনাদের বাড়িতে থাকে, দেখবেন কত দ্রুত তাড়াতাড়ি এইভাবে আপনারা কাঁটা চামচ দিয়ে একটুখানি টান দিলেই আপনাদের শাকটা এখানে বাছা হয়ে যাচ্ছে। এই দেখুন আমি এইভাবে হালকা করে কাঁটা চামচ দিয়ে একটু টান দিচ্ছি, আর কত সহজেই আমাদের শাকের যে নরম পাটগুলো আছে সেগুলোকে আমরা বেছে নিতে পারছি। একটি একটি করে কোনো রকম বাছার আমাদের প্রয়োজন কিন্তু পড়বে না। আর এইভাবে যদি আমরা কাজটি করি কম সময় লাগবে, এমনকি কাজটিও আমাদের তাড়াতাড়ি হয়ে যাবে। দেখুন যে শাকের শক্ত অংশগুলো ছিল, সেই শক্ত অংশগুলো কত সহজেই এখানে আমাদের আলাদা হয়ে গেল, আর যে নরম কচি অংশটা সেটা আমরা সহজেই নিয়ে নিতে পারবো। আমরা যখন দুধের প্যাকেট বা দইয়ের প্যাকেট নিয়ে আসি, দুধ দই বের করার পর প্যাকেটটাকে আমরা ফেলে দিই, কোনো কাজে ব্যবহার করি না। তাই এই ধরনের প্যাকেটগুলো ভুল করেও ফেলবে না। এই ধরনের প্যাকেটগুলোকে আমরা কাজে লাগাতে পারি। কী কাজে চলুন তাহলে দেখে নিই। এখানে আমি দুধের প্যাকেট নিয়েছি, আর দেখুন দুধের প্যাকেটটাকে কি করব, সবার প্রথমে 3 দিক থেকে কেটে নেব। অবশ্যই আগে কিন্তু দুধের প্যাকেটটাকে জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। তারপর এই প্যাকেটটাকে আমরা কি কাজে ব্যবহার করতে পারি চলুন তাহলে দেখে নিই। এখানে প্যাকেটটাকে জল রয়েছে, সেই জলটাকে আমি সবার প্রথমে খুব ভালো করে দেখুন একটু মুছে নিচ্ছি। এর মধ্যে আমরা বেলন চাকি ছাড়াই কিন্তু রুটি বেলে নিতে পারি। কোনো রকম বেলন চাকির এখানে আমাদের প্রয়োজন পড়বে না। রুটি তৈরি করা লেচি দিয়েছি, শুকনো আটা দিয়ে দিয়েছি, ওপর থেকে যে প্যাকেটের আর এক পাশ দিয়ে এইভাবে একটু থালা বা প্লেট দিয়ে হালকা করে একটু চাপ দিলেই কিন্তু খুব সুন্দর রুটি বেলে নেওয়া যায় বন্ধুরা। এই দেখুন রুটি কিংবা লুচি আপনারা খুব সহজেই বেলে নিতে পারেন, এমনকি আপনারা এখানে কিন্তু বেলন চাকির থেকেও খুব দ্রুত তাড়াতাড়ি বেলে নিতে পারবেন। অবশ্যই এখানে আপনারা আটাটাকে একটু নরম করে মাখবেন, তাহলেই দেখবেন আপনাদের কাজটা কতটা সহজ হয়ে যাচ্ছে। ভালো লাগলে ছোট্ট টিপসটি অবশ্যই কিন্তু আপনারাও ট্রাই করে দেখবেন, আপনাদের বন্ধুবান্ধবদের সঙ্গে টিপসগুলি শেয়ার করবেন।
ডাল খাওয়া স্বাস্থ্যের জন্য কিন্তু ভীষণ ভালো, কিন্তু অনেক সময় দেখা যায় মুসুরির ডাল খেলে ইউরিক অ্যাসিডের পরিমাণ বেড়ে যায়। এর জন্য আমরা মুসুরির ডাল খাই না পছন্দ হলেও। কিন্তু ডাল রান্না করার সময় বিশেষ করে মুসুরির ডাল একটি ছোট্ট টিপস আপনারা ফলো করবেন। কি করতে হবে, মুসুরির ডাল আপনারা কখনোই প্রেশার কুকারে দেবেন না, নর্মাল গ্যাসে বা কোনো পাত্রে আপনারা সেদ্ধ করে নিন। ডালটা যখন সেদ্ধ করবেন ডালের ওপরে যে ফেনাটা হবে সেই ফেনাটাকে আপনারা হাতার সাহায্যে এইভাবে কাচিয়ে কোনো পাত্রের মধ্যে তুলে ফেলে দিন। তারপর ডালটা রান্না করবেন। ডাল খেলে গ্যাস অম্বলও হবে না, ইউরিক অ্যাসিডের পরিমাণও বাড়বে না। ট্রাই করে দেখবেন। মাছ আমরা কম বেশি প্রত্যেকেই খেয়ে থাকি। অনেক সময় কি হয়, মাছ কাটতে গেলে আমাদের অনেকটা সময় লেগে যায়। ছুরি বটি ছাড়াই কখনো মাছ কেটে দেখেছেন? আমাদের বাড়িতে এই ধরনের যে কৌটো থাকে, কৌটোর যে ঢাকনাগুলো থাকে, ঢাকনার সামনের দিকটা দেখবেন ধার থাকে। এখানে আমি ঢাকনা নিয়ে নিয়েছি। ছোট মাছের আঁশ প্রচুর থাকে, ছাড়াতে সময় লাগে, তাই এইভাবে একটি ঢাকনা নিয়ে নেবেন। ঢাকনার সাহায্যে 1-2 সেকেন্ড এইভাবে একটু টান দেবেন, দেখবেন খুব দ্রুত তাড়াতাড়ি আপনারা মাছের যে আঁশ সেই আঁশটাকে ছাড়িয়ে নিতে পারবেন। আর এইভাবে যদি আপনারা মাছের আঁশ ছাড়ান, সময়ও লাগবে না, ছুরি বটির প্রয়োজনও পড়বে না, খুব দ্রুত মানে তাড়াতাড়ি মাছের আঁশ ছাড়ানো হয়ে যাবে। হাত কেটে যাওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনাই এখানে থাকবে না। কত তাড়াতাড়ি দেখুন মাছের আঁশটা এখানে আমি ছাড়িয়ে নিলাম, কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেল। যারা নতুন গৃহিণী অবশ্যই টিপসটি অ্যাপ্লাই করবেন। ছুরি বটির থেকেও কিন্তু খুব তাড়াতাড়ি এইভাবে মাছের আঁশ ছাড়ানো হয়ে যায়। মাছ কাটার জন্য এখানে আমি একটি কাঁচির ব্যবহার করছি। কাঁচির সাহায্যে যদি আমরা মাছ কাটি, ছুরি বটির থেকেও কিন্তু তাড়াতাড়ি এইভাবে মাছ কেটে নেওয়া যায়। আর হাত কাটার কোনো রকম রিস্ক থাকে না। কাঁচির সাহায্যে মাছের ডানা, কানকোর, লেজ দেখুন আমি এগুলোই সব কেটে পরিষ্কার করে নিচ্ছি। এমনকি পেটটা কেটে পেটের ভেতরের থাকা নোংরাও আমি পরিষ্কার করে নেব। আর যদি বড় মাছ হয় তাও আপনারা কেটে নিতে পারবেন। এটা ছোট মাছ বলে আমি এর কোনো পিস করছি না। ভালো লাগলে এই ছোট্ট টিপসটি অবশ্যই আপনারাও ট্রাই করে কিন্তু দেখতে পারেন। আমাদের বাড়িতে যে এই ধরনের সুইচ বোর্ড থাকে না, সুইচ বোর্ডের মধ্যে আপনারা কখনো ক্লিপের ব্যবহার করেছেন? কেন আমরা সুইচ বোর্ডের মধ্যে ক্লিপের ব্যবহার করব? আর ক্লিপের ব্যবহার করলে আমাদের কি উপকার হবে, চলুন তাহলে আমরা দেখে নিই। সবার প্রথমে কি করব, সেলুটেপ নেন বা ডবল টেপের যে সেলুটেপ হয় সেগুলোও আপনারা এখানে ব্যবহার করতে পারেন। এখানে আমি নর্মাল সেলুটেপ ভাঁজ করে এইভাবে দেখুন সুইচ বোর্ডে লাগিয়ে নিয়েছি। তারপর আমি ক্লিপটাকে এইভাবে আটকে নিলাম। এবার আমরা কি করব, চলুন দেখে নিই। ফোন চার্জ করার পর আমরা চার্জারটাকে এইভাবে রেখে দিলে, বাড়িতে ছোট বাচ্চা থাকলে টানাটানি করতে থাকে বা চার্জারের তারটা এইভাবে ঝুলতে থাকলে দেখতেও কিন্তু ভীষণ বাজে লাগে। তাই এইভাবে না রেখে আমরা যদি চার্জারের যে তারটা আছে সেই তারটাকে খুব সুন্দর করে একটু গোল করে এইভাবে গুটিয়ে নিই, তাহলে কি হবে, ঘরটা আমাদের অগোছালো মনে হবে না। তারপর আমাদের যে ক্লিপ আছে, ক্লিপের মধ্যে এইভাবে আমরা, ক্লিপের দেখবেন অনেকগুলো দাঁত থাকে, তার মধ্যে আপনারা এইভাবে আটকে দিন। তাহলে খুব সুন্দরভাবে গোছানোও থাকবে, ঝুলতে থাকবে না, আর দেখতেও কিন্তু বাজে লাগবে না। আমরা ফোন চার্জ করার পর অনেক সময় কি করি, ফোনের যে সুইচটা থাকে চার্জারে সেটাকে আমরা অন করে রেখে দিই। অন করে রাখলে কিন্তু দেখবেন ইলেকট্রিক বিলটা বেশি আসতে থাকে। তাই যখনই আপনাদের ফোনটা চার্জ করা হয়ে যাবে, সব সময় আপনারা সুইচটাকে অফ রাখার চেষ্টা করবেন। কিংবা পাখা আপনারা সবসময়ই রেগুলেটর থেকে বন্ধ করার পরও সুইচটা অফ রাখবেন। বিনা কারণে সুইচ অন রাখলে কিন্তু ইলেকট্রিক বিলটা বেশি আসে। আমরা অনেকেই দিনের বেলায় নাইট বাল্ব জ্বালিয়ে রাখি। এইগুলোর যদি আপনারা করে থাকেন, ইলেকট্রিক বিলটা দেখবেন বেশি আসে। এইগুলো একটু অফ করে রাখুন নাইট বাল্ব। ফোন চার্জ করার পর ফোনের সুইচটা চার্জারের সুইচটা অফ করে রাখবেন, দেখবেন আপনাদের ইলেকট্রিক খরচা কিন্তু কিছুটা হলেও কম হবে। এই ছোট ছোট টিপসগুলি ফলো করে দেখুন বন্ধুরা, এতে কিন্তু সংসারের খরচাটাও কম হয়, আমাদের প্রত্যেক দিনের কাজগুলোও তাড়াতাড়ি। ধরনের জামা কাপড়গুলো হয় যেগুলোতে স্টোন বসানো থাকে, জরির কাজ করা থাকে, এই ধরনের জামা কাপড় যখন আমরা অনুষ্ঠান বাড়িতে পরে যাই, অনেক সময় দেখা যায় দাগ ছোপ লেগে যায়। আর এই ধরনের জামা কাপড়গুলো পরিষ্কার করার জন্য আমরা এই ধরনের ব্রাশ ব্যবহার করে থাকি। ব্রাশ দিয়ে যদি ডলি, যেখানে দাগ লেগেছে, অনেক সময় কি হয়, ব্রাশটা ধার থাকে যার কারণে জামা কাপড়টা নষ্ট হয়ে যায়। তাই পুরনো একটি মোজা আপনারা ব্রাশের মধ্যে এইভাবে পরিয়ে নিন। মোজাটা পরিয়ে নিলে কি হবে, ডাইরেক্ট ব্রাশের যে ধারটা সেটা কিন্তু কাপড়ের ওপর লাগবে না, এমনকি কাপড়ও পরিষ্কার হবে, সেই সঙ্গে আমাদের জামা কাপড়টা নষ্ট হবে না।
আমরা যে নেল পালিশ ব্যবহার করি অনেক সময় এতটাই টাইট করে নেল পালিশ আটকানো হয় যে নেল পালিশটা সহজে না খোলা যায় না। কারণ নেল পালিশটা যখন পরি দেখা যায় প্যাচের গায়ে নেল পালিশটা লাগে, যার কারণে এই সমস্যাটি আমাদের হয়ে পড়ে। তাই খুব দ্রুত তাড়াতাড়ি খুলতে পারবো এখানে আমি নিয়ে নিয়েছি গার্ডার। নেল পালিশের যে শিশি বা ঢাকনা আছে তার মধ্যে এইভাবে গার্ডারটা খুব ভালো করে আমাদের পেঁচিয়ে নিতে হবে। এবার যদি আমরা এইভাবে দেখুন খুলতে নিই একবারেই খুলে ফেলতে পারবো। আর যে টাইটভাবে আটকে যায়, যতই টাইট করে আটকাক এই সমস্যাটা কিন্তু আর হবে না। তাই ভালো লাগলে আপনারাও অ্যাপ্লাই করবেন, এতে দেখবেন আপনাদের নেল পালিশও ভালো থাকবে, কারণ টাইটভাবে আটকানোও হবে আর নেল পালিশটা খুলতে গেলেও আমাদের কিন্তু কোনো রকম অসুবিধার মধ্যে পড়তে হবে না। আমাদের বাড়িতে যে এই ধরনের বটি থাকে, আমরা প্রত্যেক দিন সবজি কেটে থাকি, দেখা যায় বটিতে না জং পড়ে যায়, ধার চলে যায়। তাই সামান্য পরিমাণ একটু নুন দিয়ে নিন, নতুন একটি কসবাইট নেবেন, যে কসবাইটটায় ধার থাকে, নুন দিয়ে এইভাবে যদি বটিটাকে আপনারা সপ্তাহে একদিন বা মাসে একদিন পরিষ্কার করেন, তাহলে দেখবেন যে বটিতে আপনাদের জং ধরে গেছে, ধার চলে গেছে, সেই বটির জংটা খুব সহজেই বাড়িতেই আপনারা দূর করে ফেলতে পারবেন। এমনকি নুনের কারণে দেখবেন বটিতে কিন্তু আপনাদের ধারও চলে আসবে। দোকানে নিয়ে গিয়ে বটি ধার দেওয়ার আপনাদের দরকার পড়বে না, এতে আপনাদের টাকা পয়সাটা অনেকটাই বেঁচে যাবে। জল দিয়ে ধোয়ার পর দেখুন যে বটিটা আমার একেবারে জংয়ের কারণে কালো হয়ে গেছিলো, কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। ভালো লাগলে ট্রাই করে দেখবেন। এখানে আমি একটি পাত্র নিয়ে নিয়েছি, পাত্রের মধ্যে এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন কম বেশি আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে। বেসন যদি না থাকে, বেসনের পরিবর্তে এখানে আপনারা আটা বা ময়দাও ব্যবহার করতে পারেন। ময়দাও নেবেন না, আটাটাই ব্যবহার করবেন। এখানে আমি বেসনের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ টক দই। টক দই যদি না থাকে, টক দইয়ের পরিবর্তে কাঁচা দুধ ব্যবহার করবেন আপনারা। বেসন আর টক দই আমরা খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে একটি মিশ্রণ তৈরি করে নেব। এখানে কিন্তু কোনো রকম আমি জল দেব না, আর মিশ্রণটা ঠিক এরকম একদম ঘন একটি ক্রিমের মতো মিশ্রণ তৈরি করতে হবে, খুব পাতলা কিন্তু করা যাবে না। এটাকে আমরা কোথায় কি কাজে ব্যবহার করব যাতে আমাদের হাজার হাজার টাকা বেঁচে যায়, চলুন তাহলে দেখে নিই। অনেক সময় দেখা যায় আমাদের ট্যান পড়ে যায়, মুখে কোনো গ্লো থাকে না, মুখ কালচে হয়ে যায়, হাত কালচে হয়ে যায়। আমরা অনেক নামি দামি ব্র্যান্ডের ফেস ওয়াশ কিংবা পার্লারে গিয়ে ম্যানিকিওর পেডিকিওর করিয়ে থাকি, ফেসিয়াল করিয়ে থাকি। আপনারা প্রত্যেক দিন বেসন আর টক দই আপনারা হাতে, পায়ে, মুখে, শরীরের যে কোনো জায়গায় অ্যাপ্লাই করতে পারেন। এতে দেখবেন আপনাদের ট্যান রিমুভ হবে। দই ত্বককে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে, বেসন ত্বকের মরা চামড়া দূর করে, ত্বককে ডিপ ক্লিন করতে সাহায্য করে। এই প্যাকটি আপনারা প্রত্যেক দিন ব্যবহার করেন স্নানের সময়, শুধু 7 দিনের মধ্যে দেখবেন আপনাদের ত্বক ফর্সা উজ্জ্বল হবে, ট্যান রিমুভ হবে। হাতে, পায়ে, শরীরের যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন, এমনকি ত্বক হবে ফর্সা উজ্জ্বল। কোনো নামি দামি ব্র্যান্ডের ক্রিম ব্যবহার করতে লাগবে না, কেমিক্যালযুক্ত জিনিস ব্যবহার করা ভুলে যাবেন। যদি এটা আপনারা অ্যাপ্লাই করেন, মাসে মাসে পার্লারে গিয়ে যে হাজার হাজার টাকা খরচা করে না, সেই টাকাটা আপনাদের বেঁচে যাবে। এভাবে লাগানোর পর আলতো হাতে, একটু ভেজা হাতে মাসাজ করবেন, এতে আপনাদের রক্ত চলাচলটা ভালো হবে, ত্বকের জমে থাকা নোংরাও খুব সহজেই দূর হবে। তারপর 1-2 মিনিট আপনারা এটাকে রেখে দিন। 1-2 মিনিট রেখে দেওয়ার পর অতিরিক্ত ড্রাই করবেন না, হালকা যখন ড্রাই হয়ে আসবে তখন আপনারা নর্মাল জল দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। দেখুন আমার হালকা ড্রাই হয়ে গেছে। এখানে আমি একটি ভেজা কাপড় দিয়ে আপনাদের মুছে দেখাচ্ছি, যেহেতু এটা আমি রেগুলার ইউজ করি। বন্ধুরা, ভীষণ দারুণ হোম রেমেডি, আপনারা একবার ব্যবহার করে দেখুন, আশা করছি খুব ভালো রেজাল্ট পাবেন। আপনাদের ত্বক ফর্সা হবে, ত্বকের ট্যান রিমুভ হবে, ব্রণর যদি সমস্যা থাকে ব্রণর সমস্যাও কিন্তু দূর হবে, দাগ ছোপ দূর হবে। ঘরোয়া রেমেডি আর ঘরোয়া প্রাকৃতিক জিনিস ব্যবহার করলে ত্বকের কিন্তু কোনো রকম ক্ষতি আপনাদের হবে না। অনেক সময় প্রেশার কুকারে আমরা যখন দেখা যায় কোনো ননভেজ কিছু রান্না করি, বিশেষ করে খাসির মাংস বা কোনো কিছু রান্না করলে এর থেকে বাজে একটা দুর্গন্ধ বের হতে থাকে। অন্যান্য খাবার এর মধ্যে বসালে সেই মাংসর গন্ধটা থেকে যায়। তাই একটি কাজ করবেন, কিছুটা পরিমাণ তুলো নিয়ে নিন। তুলোর মধ্যে আমি এখানে তেজপাতা দিয়ে দিচ্ছি, কিছুটা পরিমাণ দিয়ে দেব কর্পূর। তারপর কি করব, এই তুলোটাকে আমরা জ্বালাবো, এর সঙ্গে কর্পূর রয়েছে, তেজপাতা রয়েছে। ঢাকনাটা এবার বন্ধ করে দেব। এর মধ্যে যত বাজে দুর্গন্ধই থাকুক না কেন, খাবারের গন্ধ থাকুক না কেন, 5 মিনিট রেখে দিলে এই যে তেজপাতা, কর্পূর সেই খাবারের গন্ধটাকে দূর করবে। আপনাদের কৌটো থেকে কোনো রকম খাবারের গন্ধ কিন্তু আর বের হবে না। ভালো লাগলে ট্রাই করবেন। শুধু একবার ব্যবহারেই বন্ধুরা আপনাদের দাঁতের যে পাথর জমে যায় সেই পাথর খুব সহজেই দূর হয়ে যাবে একদম ঘরোয়া উপায়ে। দাঁতে পোকা ধরলে, পোকা লাগলে সেই পোকা দাঁতও ঠিক হয়ে যাবে। এমনকি দাঁতের হলুদ ভাব খুব সহজেই দূর করে আপনাদের দাঁত
একদম সাদা মুক্তোর মতো ধবধবে হয়ে যাবে। প্রথমেই আমার দাঁতটা দেখে নিন, দেখুন কিরকম হলদে হয়ে গেছে, দাঁতে পাথর জমেছে। এমনকি অনেক সময় দেখা যায় আমরা যখন কথা বলি মুখ থেকে ভীষণ বাজে দুর্গন্ধ বের হয়, কথা বলতে গেলে লজ্জায় পড়তে হয়। এই ভেতরটা হলুদ হয়ে গেছে, এমনকি পোকা ধরার কারণে দাঁতে অসহ্য যন্ত্রণা, সেই দাঁত একদম মুক্তোর মতো সাদা ধবধবে হয়ে গেছে এই ঘরোয়া রেমেডিটি ব্যবহার করে। এর জন্য আমাদের অনেকটা টাকা পয়সাও খরচা করতে হবে না। ঘরে থাকা একটা দুটো উপকরণ যদি আমরা ঠিকঠাক মতো ব্যবহার করতে পারি, খুব সহজেই আমাদের দাঁতটাকে এরকম সাদা ধবধবে মুক্তোর মতো করে নিতে পারবো। টমেটো আমরা কম বেশি প্রত্যেকেই কিন্তু খেয়ে থাকি, কিন্তু টমেটোর মধ্যে এমন কিছু উপাদান থাকে যেটা আমাদের দাঁতকে ধবধবে সাদা করতে সাহায্য করে। এখানে দেখুন আমি একদম লাল দেখে একটি টমেটো নিয়ে নিয়েছি। টমেটোটাকে আমি এইভাবে অর্ধেক করে কেটে নিলাম। এবার আমি একটি পাত্র নিয়েছি একটি গ্রেটার। গ্রেটারের সাহায্যে আমরা কি করব, সবার প্রথমে টমেটোটাকে এইভাবে গ্রেট করে নিচ্ছি। টমেটোর যে রসটা আছে সেটাকে আমাদের বের করে নিতে হবে। টমেটোর রসের সঙ্গে আরও কিছু জিনিস এখানে আমরা মিশিয়ে নেব। এর ফলে আমাদের হলদে হয়ে যাওয়া দাঁত এমনকি পাথর পড়ে যাওয়া দাঁতও একদম চকচকে হয়ে যাবে 1 থেকে 2 বার যদি আমরা এই রেমেডিটি ব্যবহার করি। এখানে দেখুন 1 থেকে 2 চামচ পরিমাণ মতো আমি এখানে টমেটোর রস এইভাবে বের করে নিলাম। খোসাটাকে ফেলে দিতে হবে, খোসাটাকে নেব না। এই দেখুন এরকম ঘন একটি মিশ্রণ কিন্তু আমরা পেয়ে যাব এইভাবে যদি গ্রেট করি। আর এটাকে আপনারা তৈরি করে রাখবেন না, যখনই ব্যবহার করবেন তখনই তৈরি করে নিতে হবে। এর মধ্যে আমি কিছুটা পরিমাণ খাবার সোডা দিয়ে দিলাম। খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, এটা আমাদের দাঁতকে সাদা ধবধবে করতে সাহায্য করবে, দাঁতের পাথর দূর করতেও সাহায্য করে, দাঁতকে উজ্জ্বল করতেও সাহায্য করে। যেহেতু টমেটোটা স্বাদ টক হওয়ার কারণে বেকিং সোডা দেওয়ার পর দেখবেন ধীরে ধীরে এটা না রিয়াকশন করতে শুরু করেছে। এই দেখুন একটুখানি ফুলে উঠেছে। খুব ভালো করে এখানে আমি টমেটোর রসের সঙ্গে বেকিং সোডা বা খাওয়ার সোডাটাকে এইভাবে মিশিয়ে নিলাম। মিশ্রণটার মধ্যে আর একটি দুটি জিনিস আমরা ব্যবহার করব। আমাদের অনেকেরই দাঁতে ইনফেকশন হয়, দাঁতের মাড়ি ফুলে যায়, দাঁত দিয়ে রক্ত বের হয়। সেরকম সমস্যা হলে নিয়ে নেবেন সামান্য পরিমাণ নুন দাঁতের ইনফেকশন দূর করে, পায়রিয়ার মতো সমস্যাকেও দূর করতে সাহায্য করে। তাই বলে অনেকটা পরিমাণ নুন নেবেন না, সামান্য পরিমাণ নুন নেবেন। আমরা অনেকেই আছি দেখা যায় তৈরি করে ফ্রিজের মধ্যে রেখে দিই, সেটা ব্যবহার করি, তাহলে কিন্তু ভালো কাজ দেবে না। এটা আপনারা যখনই তৈরি করবেন সঙ্গে সঙ্গে ব্যবহার করতে হবে, তাহলে 100% ভালো কাজ পাবেন। যাদের দাঁত হলুদ হয়ে যাচ্ছে, পোকা ধরার মতো সমস্যাও কিন্তু দূর হবে। এখানে আমি নিয়ে নিচ্ছি টুথপেস্ট। আপনারা যে টুথপেস্ট দিয়ে দাঁত মাজেন, যে কোনো টুথপেস্ট এখানে আপনারা পরিমাণ মতো নিয়ে নেবেন। এখানে দেখুন আমি কোলগেট ব্যবহার করি, কোলগেট সামান্য পরিমাণ এখানে আমি নিয়ে নিলাম। এবার আমি কি করছি দেখুন, কোলগেটটা দেওয়ার পর খুব ভালো করে আবারও খুব সুন্দর করে মিক্সড করে নেব। এখানে আমরা এই মিশ্রণটা দুবার ব্যবহার করব। 2 থেকে 3 দিন ব্যবহার করলেই দারুণ রেজাল্ট পাবেন। সকালে ব্যবহার করব আর রাতে এটাকে আমরা ব্যবহার করব যখন ঘুমাতে যাব, ঘুমাতে যাওয়ার আগে। মানে দুবার ব্যবহার করতে হবে। অনেকেই আমরা আছি রাতে দাঁত মাজি না, কিন্তু রাতে অবশ্যই খাওয়া দাওয়ার পর দাঁত মেজে তারপরে ঘুমানো উচিত। কারণ রাত্রিবেলা খাওয়া দাওয়া করলে দাঁতের ফাঁকে প্রচুর নোংরা জমে থাকে, মুখটা সারা রাত বন্ধ থাকে, যার কারণে যদি দাঁত না মাজা হয় সেই খাবারগুলো দাঁতে ইনফেকশন তৈরি করে, এমনকি দাঁতের মাড়ি ফুলে যায় আর দাঁতকেও হলদে করে দেয়। মিশ্রণটা তৈরি হয়ে গেছে। যাদের মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরোয় তারা কি করবেন, এই একটি পাত্রের মধ্যে বেশ কিছুটা পরিমাণ জল নিয়ে নিন। এখানে দেখুন বেশ কিছুটা জল নিয়ে নিয়েছি, 1 গ্লাস পরিমাণ মতো। জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। তেজপাতাও কিন্তু আমাদের ইনফেকশন দূর করতে সাহায্য করে। এখানে আমি নিয়ে নিচ্ছি বেশ কিছুটা পরিমাণ আদার খোসাটাকে আমি এইভাবে দেখুন ছাড়িয়ে নিচ্ছি। এখানে আমি 2 থেকে 3 টুকরো পরিমাণ মতো এই জলের মধ্যে আদা দিয়ে দেব। দেখুন এই জলটাকে আপনারা তৈরি করে 2-3 দিন ব্যবহার করবেন, মুখ থেকে বাজে দুর্গন্ধও দূরে চলে যাবে। দাঁতের মাড়ি যদি ফুলে যায়, যন্ত্রণা করে, সেই সমস্যাও আপনারা আরাম পাবেন সেই সমস্যা থেকে। এবার কি করব, এই পাত্রটাকে গ্যাসের ওপর রেখে আমরা কিছু সময়ের জন্য এটা জলটাকে ফুটিয়ে নেব। কিছু সময় রাখলেই দেখবেন জলটা ফুটে উঠতে শুরু করেছে, 1 থেকে 2 মিনিট। আর এই যে আদা তেজপাতার যে উপকারিতা গুণ, এটা খুব ভালোভাবে জলের সঙ্গে মিশে যাবে। আর ধীরে ধীরে দেখবেন জলের যে কালারটা, সেই কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে।
এবার এটাকে আমরা বন্ধ করে দিয়েছি। এখানে আমি কি করছি দেখুন, একটি পাত্র নিয়ে নিয়েছি আর এখানে ছাঁকনি নিয়ে নিয়েছি। ছাঁকনির সাহায্যে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। এই যে, আর এটা যখন ব্যবহার করব হালকা উষ্ণ গরম অবস্থাতে ব্যবহার করব, একেবারে ঠান্ডা করে কিন্তু নয়। মিশ্রণটা যাদের দাঁতে ইনফেকশান হয়ে যায়, ইনফেকশানের সমস্যা দূর করবে, মুখ থেকে বাজে দুর্গন্ধ যাদের হয় সেই সমস্যাও দূর করবে। সবার প্রথমে আমরা কি করব, এই যে দেখুন আমি মিশ্রণটা নিয়ে নিয়েছি। এবার ধীরে ধীরে আমাদের দাঁতটাকে ব্রাশ করতে হবে। কিছুটা সময় নিয়ে ব্রাশটা করবেন ধীরে ধীরে, যাতে দাঁতের পাথরগুলো ঠিকঠাক মতো পরিষ্কার হয়, দাঁতের হলদে ভাবটা দূর হয়ে যায়। তাই আমি একটু সময় নিয়ে ধীরে ধীরে এইভাবে দাঁতটাকে ব্রাশ করে নিচ্ছি। যাদের দাঁত দিয়ে রক্ত বের হয় তারা ব্রাশ ব্যবহার না করে আঙুলের মাথায় মিশ্রণটা নিয়ে এইভাবে ধীরে ধীরে দাঁতটাকে মেজে আপনারা পরিষ্কার করুন। আর প্রথমেই বললাম দুবার দাঁত মাজবেন আর মিশ্রণটা তৈরি করে রাখবেন না, যখন তৈরি করবেন তখনই ব্যবহার করবেন। মুক্তোর মতো সাদা ধবধবে দাঁত আপনারা কিন্তু খুব সহজেই পেয়ে যাবেন। অনেকটা টাকা পয়সাও আপনাদের খরচা করতে হবে না, লোকের সামনে লজ্জায়ও পড়তে হবে না। দাঁত যদি হলুদ থাকে আমরা কিন্তু অনেক সময় লজ্জায় পড়ি, ঠিকঠাক মতো হাসতেও আমাদের লজ্জা লাগে পাথর জমে থাকলে। আর যাদের কথা বলতে গিয়ে দেখা যায় মুখ থেকে বাজে দুর্গন্ধ বেরায়, যে মিশ্রণটা তৈরি করে নিলাম, এই মিশ্রণটা কুলিকুচি করে আপনারা ফেলেও দিতে পারেন কিংবা খেয়েও নিতে পারেন। খেয়ে নিলেও দেখবেন আপনাদের অনেক সময় গলা খুসখুস করলে, যেহেতু তেজপাতা আদা দেওয়া আছে, গলা খুসখুসের সমস্যাও দূর হবে। এইভাবে কুলিকুচি করে আমি মিশ্রণটাকে খেয়ে নিচ্ছি। এই ঘরোয়া রেমেডি আপনারা ব্যবহার করে দেখুন বন্ধুরা, যাদের দাঁতে এরকম সমস্যা রয়েছে দেখবেন খুব সহজেই দূর হবে, মুখ থেকে বাজে দুর্গন্ধও দূর হয়ে যাবে। দাঁত যে হলুদ হয়ে যায়, হলুদ হয়ে যাওয়ার সমস্যা দূর হবে, দাঁতের পাথর থাকলে সেটাও সমস্যা দূর হবে, পোকা ধরার সমস্যাও দূর হবে আপনাদের। একবার আপনারা ট্রাই করে অবশ্যই দেখবেন। অনেক সময় দেখা যায় আমরা অনুষ্ঠান বাড়িতে যাব, এই ধরনের দামি শাড়ির সঙ্গে দামি ব্লাউজগুলো পরে থাকি, কিন্তু সমস্যাটা কি হয় দেখা যায় এই ধরনের যে ব্লাউজগুলো পরি না, ব্লাউজের হাতার দিকটায় আমাদের বগলে প্রচণ্ড ঘাম হয়। কম বেশি প্রত্যেকেরই কিন্তু হয়। ঘাম হওয়ার কারণে ব্লাউজ হোক চুড়িদার হোক, বগলের নিচের দিকটা, হাতার নিচের দিকটা ঘামের একটা দাগ পড়ে যায়, সেই জায়গা থেকে কিন্তু বাজে দুর্গন্ধও বের হয়। সেই সঙ্গে দেখা যায় যে ব্লাউজ চুড়িদারের সেই জায়গাটা কাপড়টাও কিন্তু নষ্ট হয়ে যায়। আপনাদের ব্লাউজও যাতে নষ্ট না হয় আর কোনো রকম যাতে আপনাদের বাজে দুর্গন্ধও না বের হয়, প্যাড আমাদের কম বেশি প্রত্যেকের বাড়িতেই থাকে। একটি প্যাড নিয়ে নিন, প্যাড আপনারা অর্ধেক করে কেটে নিন। রোজ রোজ করতে হবে তা নয়, একদিন আপনারা ব্যবহার করলে অনেক দিন ইউজ করতে পারবেন। প্যাডটাকে আমি অর্ধেক করে কেটে নিলাম। এবার দেখুন আমি কি করছি, ব্লাউজের যে হাতার দিকটা আছে সেই হাতার দিকটায় প্যাডের এই আঠাটাকে আমি খুলে নিয়ে বগলের দিকটা আমি এইভাবে লাগিয়ে নেব। এইভাবে দেখুন দুপাশে আমি প্যাডের টুকরোগুলোকে এইভাবে লাগিয়ে দিচ্ছি। এতে কি হবে, ঘামটা যেটা হয় সেটা কিন্তু প্যাড অ্যাবজর্ব করে নেবে, চুষে নেবে। এর ফলে বগলে কোনো রকম বগলের জায়গাটায় কাপড়ে দাগ হবে না, বাজে দুর্গন্ধও বের হবে না। আপনারা চাইলে প্যাডের উপর কিছুটা পরিমাণ সেন্ট কিংবা পারফিউম দিয়ে নিতে পারেন, অনেকটা সময় ধরে থাকবে। এতে কিন্তু আপনাদের ব্লাউজ কিংবা চুড়িদার অনেক দিন ভালো থাকবে, নষ্ট হবে না, ফেঁসে যাবে না কাপড়। তাই ভালো লাগলে আইডিয়াটি অবশ্যই আপনারাও একবার ট্রাই করে কিন্তু দেখতে পারেন। প্রত্যেকের বাড়িতেই কেউ না কেউ এমন ব্যক্তি থাকেন যিনি চশমা পরে থাকেন। সমস্যাটা কি হয়, চশমার এই দু সাইডের যে বোতামের মতো অংশ থাকে সেটা দীর্ঘদিন ধরে চশমা পরতে পরতে নাকের কাছে একটা দাগ তৈরি করে, তাই দেখতে ভীষণ বাজে লাগে। আমরা বোতামের মতো অংশটার মধ্যে যদি নেল পালিশ দিয়ে দিই, যে কোনো কালারের নেল পালিশ ব্যবহার করতে পারেন, কারণ বোঝা যাবে না এটা। এইভাবে নেল পালিশটা দিয়ে কিছু সময় রেখে দিতে হবে শুকানোর জন্য। কিছু সময় পর শুকিয়ে গেলে তারপর যদি চশমা পরা হয় দেখবেন নাকের পাশে কোনো রকম দাগ তৈরি হবে।